Dear students of the Honors English third year, Assalamu alaikum, good morning. I welcome you all to today's class on the topic Questions from the Way of the World, which belongs to your course Restoration and 18th Century Poetry and Drama, containing course code 231109. So this is me, Nurul Amin, 34 BCS, lecturer in English, got BM College, Borishal. So, our today's drama is The Way of the World, which was composed and premiered in the year 1700, and its playwright William Congreve, and his lifetime was 1670 to 1729. So, let's know what are the learning outcomes or target learning outcomes from today's class. Firstly, we are to learn how to solve two major questions from this drama, which are C, the way of the world as a restoration comedy, then to answer the question significance of the Proficius in play. To do this, we are to learn or trace out some relevant points like overarching setting or setting of today's play. Then to answer these two questions, we are to solve some important ideas relating to marriage, that is attitude to marriage during the period. Then we are to know about restoration comedy, as we are to answer the question the way of the world as a restoration comedy. Then we are to know theme of love and marriage. Why? To make our preparations equipped to answer the question significance of the Proficius in the play. তো প্রিয় শিক্ষার্থীরা, চলো একটু বুঝি। আমরা আজকে এই দুটো প্রশ্নের উত্তর দিতে শিখব, কেমন? এটা এবং এটা। তো এটা কি? রেস্টোরেশন কমেডি। তো রেস্টোরেশন কমেডি হিসেবে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড কেমন, এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে আরেকটু রিলেটেড ধারণা দিতে হবে রেস্টোরেশন কমেডির উপরে। তো এটা আমরা শিখবো। এবং তার আগে যেটা করতে হবে, এই প্রশ্নটার সঙ্গে কিন্তু সেটিংটা জড়িত, এই জন্য আমরা আজকে সেটিংটা পড়বো, কেমন? এরপরে দেখো সেকেন্ড প্রশ্নটা, সিগনিফিকেন্স অফ দ্য প্রভিসিউস সিন ইন দ্য প্লে। প্রভিসিউস সিন কোনটা মনে আছে? এই প্লের শেষে যখন এই প্লের হিরো হিরোইন মিরাবেল এবং মিলামেন্ট তারা একটা আন্ডারস্ট্যান্ডিং এ যায়, তারা বিয়ে করবে কি করবে না সেজন্য একটা চুক্তি, যেটাকে বলে প্রিনুপিটাল একটা আন্ডারস্ট্যান্ডিং। তো সেই চুক্তিতে যাওয়ার উপরে আমাদের যে ব্রড কোয়েশ্চেনটা আনসার করতে হবে, সেই প্রেক্ষাপটে আমাদের কি করতে হবে? এই প্লেতে লাভ অ্যান্ড ম্যারেজের থিমটাকে কিভাবে ইউজ করা হয়েছে এটা আমরা একটু আলোচনা করব, কেমন? এটা কিভাবে ইউজ করা হয়েছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। আর এর আগে যেটা দেখব, ওই যুগে বিয়ের ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গি কেমন ছিল এটা দেখব, কেমন? তাহলে আমরা প্রথমে জানবো আজকের প্লের সেটিং, বিয়ের প্রতি দৃষ্টিভঙ্গি, আর এই রেস্টোরেশন কমেডির প্রশ্নের উত্তর দেওয়ার সুবিধার্থে আমরা রেস্টোরেশন কমেডির সম্বন্ধে জানবো, আর প্রভিসিউস সিনের উত্তর দেওয়ার সুবিধার্থে আমরা লাভ অ্যান্ড ম্যারেজ সম্পর্কে জানবো। তো চলো যাওয়া যাক। আমরা যে কথাটা একদম মাথায় গেঁথে নেব সেটা হচ্ছে, এই প্লের উপরে যে মৌলিক ধারণাটা আমি এড়িয়ে যেতে কখনোই পারবো না। যে কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে আমার কিন্তু এই স্লাইডের কথাগুলো আসবে। মনে হতে পারে যে স্যার এক কথা বারবার কেন? হ্যাঁ, এটা তোমার মাথায় গেঁথে থাকতে হবে। কেননা সেটিং জিনিসটা হচ্ছে, একটা প্লে যখন তুমি আনসার করবে, একটা প্লে নিয়ে যখন তুমি কথা বলবে, ওই প্লে কোন সময়ে এবং কোন স্থানে রচিত হয়েছে এটার উপরে সম্যক ধারণা, এই জিনিসটা কিন্তু সেটিং। আমরা অনেকে বুঝি না। যে কোনো লিটারারি পিস কম্পোস্ট হওয়ার সঙ্গে রিলেটেড সময় এবং স্থান। তো আমরা একদম মনের চোখ দিয়ে দেখে নেব যে 1700 শতক বা 17th সেঞ্চুরিটা কেমন ছিল। কোথাকার 1700 শতক? ইংল্যান্ডের। সপ্তদশ শতক। টাইম এনকম্পাসিং রেস্টোরেশন মনার্কি। আমরা জানি এই প্লেটা যে সময়কালকে ঘিরে রেখেছে বা ধারণ করছে সেটা হচ্ছে সপ্তদশ শতক। সপ্তদশ শতক কতটুকু বোঝায়? 1601 থেকে 1700। পুরোটা? এই প্লে কি পুরোটাকে টার্গেট করেছে? না, এই প্লেটা টার্গেট করেছে হচ্ছে, তোমরা জানো ইংল্যান্ডের ইতিহাস, 1649 সালে ইংল্যান্ডের রাজাকে মেরে ফেলা হয়, তোমরা জানো তো, চার্লস ফার্স্ট, তাকে বিহেড করা হয়। এই পিউরিটানরা তাকে শাস্তি দিয়ে মেরে ফেলেছিল। এরপরে কিন্তু ইংল্যান্ডে 12 বছর কি চলে? পিউরিটান শাসন চলে, 49 থেকে 60 পর্যন্ত। 1660 কিন্তু কি হয়, আবার রাজত্ব চলে আসে। কে রাজা আসে? নববিক্রমে। সেই চার্লস ওয়ানের ছেলে চার্লস টুকে ফ্রান্স থেকে নিয়ে আসা হয়।
এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় কি? রেস্টোরেশন। কেমন? তো এই রেস্টোরেশনকে কেন্দ্র করে যুগটাকে বলা হয় রেস্টোরেশন যুগ। এবং মজার ব্যাপার হচ্ছে এই সময়কার মনার্কিটা ইংল্যান্ডের মনার্কির ইতিহাসে সর্বশেষ সাউন্ড এবং সলভেন্ট একটা মনার্কি ছিল। এরপরে কিন্তু মনার্কি আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে। তোমরা জানো ইংল্যান্ডে এখন কিন্তু রানী আছে, নামকাও আসতে, সেখানে কিন্তু এখন পুরোদস্ত গণতান্ত্রিক শাসন চলছে। তো আমরা বুঝতে পারি যে রেস্টোরেশন সময়কাল বা রেস্টোরেশন রাজত্বকালকে এই প্লেটা ধারণ করছে এবং সেটা 1700 শতকের শেষ ভাগ। কোথাকার 1700 শতক? ইংল্যান্ডের, সারা পৃথিবীর না কিন্তু, এটা মাথায় রাখতে হবে। তো ইংল্যান্ডের সপ্তদশ শতকের শেষ ভাগের সময়টাকে কাভার করছে এই প্লেটা। কেমন? আমি টাইম পেয়ে গেলাম। এরপর আসো স্থান। স্থান কি? ইংল্যান্ড তো বিশাল এলাকা, তার 4টা প্রভিন্স আছে বর্তমানে ইউকেতে, তাই না? পুরো ইংল্যান্ড না, এই প্লে যে এলাকাটাকে ধারণ করছে, আত্মস্থ করছে, সেটা হচ্ছে লন্ডন শহর এবং তার আশপাশ এলাকা। রেস্টোরেশন ইংল্যান্ড, রেস্টোরেশনকালীন ইংল্যান্ডের কোন এলাকাটা? লন্ডন সিটি অ্যান্ড ইটস সাবারবান এরিয়া। তার মানে এই প্লেতে আমরা সপ্তদশ শতকের শেষ 4 দশকের 1660 থেকে 1700, অ্যাকচুয়ালি আরো 10 বছর তোমরা পাবে, 1710 পর্যন্ত ধরে নাও। 1660 থেকে 1710 এই সময়কাল এবং এই সময়কালের ইংল্যান্ডের চেহারা, লন্ডন শহরের জীবনযাত্রা এবং লন্ডন শহরের শহরতলির চেহারা, হ্যাঁ, চরিত্র, এগুলো আমরা দেখতে পাবো। কেমন? এটা মাথা এঁকে নিলাম। তো এই প্লেটা পড়ার সময় তুমি মনে মনে ধরে নাও তুমি এখন জানো সপ্তদশ শতকে সেই শেষ 50 বছরে আছো। আর ধরে নাও তুমি এখন ইংল্যান্ডের লন্ডন শহরে এবং তার আশপাশ এলাকায় তুমি আছো। এটা হচ্ছে একদম যেটাকে বলে ব্রেন স্টর্মিং। হ্যাঁ, একদম তোমার মনকে ওই জায়গাটা পাঠিয়ে দাও যে আমি এখন এই জায়গাটা যেন দেখছি। এই প্লেটা পড়ার সময় আমি মনের চোখ দিয়ে এই এলাকাটা দেখছি। এখন এইটা জেনে আমাদের কি লাভ? আমরা তো আজকে প্লে সম্পর্কে মৌলিক আলোচনা করছি না যে স্যার আমরা তো আজকে প্রশ্ন সলভ করতে আসছি, আমরা এগুলো জানবো কেন? হ্যাঁ, এই কথাটা তোমার প্রশ্নের উত্তর সলভ করার ক্ষেত্রে, প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে তোমার প্রশ্নের উত্তরটাকে লম্বা করবে এবং সুন্দর করবে এবং বুঝাবে যে তুমি এই প্লেটার সম্পর্কে সম্যক ধারণা রাখো। অতএব তুমি 1 সেন্টেন্সে লেখো অথবা 2 সেন্টেন্সে লেখো, এই দুটো বিষয় এগুলো কিন্তু লিখে দিবে। এগুলো কিন্তু বাড়াবাড়ি না, অতিরঞ্জন না। এটা লিখে দিলে কি মনে হবে? তোমার মাইন্ডসেটটা যেমন রেডি হলো, তোদের উত্তরটা স্বয়ংসম্পূর্ণ হলো। এর সঙ্গে দুটো কথা বোনাস দিয়ে দাও। কি দিয়ে দিবা? যে তুমি এই প্লেটার প্রশ্নের উত্তর যেটাই আসুক না কেন, আমি ইন্ট্রোডাকশন কনক্লুশনে এই কথাগুলো কিন্তু দিয়ে দিতে পারবো। কি লিখবো? উই হ্যাভ দ্য ওয়ার্ল্ড ইজ এ ফাইন ফ্লাওয়ার অফ রেস্টোরেশন লিটারেচার। কেন? এখানে দুটো কথা ঢুকিয়ে দিবা। রেস্টোরেশন সাহিত্যের একটা চমৎকার একটা ফুল হচ্ছে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড নাটকটি। এরপরে লিখবা কেন, তুমি দুটো যুক্তি দিবা, অনেকগুলো যুক্তি আছে, দিয়ে দিবা যে এই প্লেতে আমরা প্রথম ইন্ডিভিজুয়ালিজমের দেখা পাই। রেস্টোরেশন যুগে যেটা খুব বেশি হয়, কারণ মাতৃত্ব পিরিয়ডটা চলে গেছে, তখন রাজা চার্লস কিন্তু জনগণকে অবাধ স্বাধীনতা দেন। ড্রামা বন্ধ হয়ে গিয়েছিল, ড্রামা ওপেন করে দিয়েছেন। সো মানুষের ইন্ডিভিজুয়ালিজম কিন্তু এই প্লেগুলোতে, এই প্লেটাই ফুটে উঠেছে। অতএব এই প্লেটা যেহেতু ইন্ডিভিজুয়ালিজমকে প্রমোট করেছে, অতএব এটাকে আমরা ফ্লাওয়ার অফ রেস্টোরেশন লিটারেচার বলতে পারি, ফাইন ফ্লাওয়ার অফ রেস্টোরেশন লিটারেচার বলতে পারি। আর কি করতে পারি? প্লাইড ফর মাস্টারি। রেস্টোরেশন যুগের চেতনা হচ্ছে প্রত্যেক ইন্ডিভিজুয়াল একে অপরের উপরে মাস্টারি নেওয়ার চেষ্টা করছিল, নারী পুরুষের উপরে, বুদ্ধিমান অপর বুদ্ধিমানের উপরে, সবাই সবার উপরে মাস্টারি নেওয়ার বা শ্রেষ্ঠত্ব আরোপের চেষ্টা করছিল। তো এই প্লেতে যেহেতু সেটা ফুটে উঠেছে, যেমন ফেইনল, মিস্টার ফেইনলকে শেষমেশ বোকা বানিয়ে দিয়েছেন কে? আমাদের মিরাবেল। আবার লেডি উইশফুডকে বোকা বানিয়েছেন কে? মিরাবেল। তো এটা প্ল্যাটফর্ম মাস্টারই না, এখানে ফুটে উঠেছে। অতএব দিয়ে দিবা যে এই প্লেটাকে একটা ফাইন ফ্লাওয়ার বলা যায় রেস্টোরেশন লিটারেচারের। এই কথাটা ফুটিয়ে দিলে তোমার সূচনাটা লম্বা হয়ে গেল। এরপরে লিখবা এই প্লেটা একটা ব্রিলিয়ান্ট এক্সাম্পল অফ রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স। এখানে একটা কথা বলে রাখি, তোমরা অনেকে কিন্তু দ্বন্দ্বে পড়ে যাও, হ্যাঁ, বোকামো করে আসো যে পরীক্ষায় তো পড়ে গিয়েছি রেস্টোরেশন কমেডি, আসছে তো কমেডি অফ ম্যানার্স। একদম সেম। রেস্টোরেশন কমেডি অফ ম্যানার্স আর কমেডি অফ ম্যানার্স আর রেস্টোরেশন কমেডি সেম। তবে একটা কথা আছে কি, শোনো, একটু জেনে রাখো। 1650-এর দিকে ফ্রান্সের একজন ড্রামাটিস্ট মোলিয়ের, ভদ্রলোকের নাম মোলিয়ের, মোলিয়ের, উনি কিন্তু কমেডি অফ ম্যানার্সটা সূচনা করেছিলেন। তো কমেডি অফ ওনারটা কেমন ছিল? ওনার ভিউ ছিল যে কমেডি অফ ম্যানার্সটা শুরু হবে স্যাটায়ার দিয়ে এবং শেষ হবে হ্যাপিনেস দিয়ে। শেষ হবে একটা হ্যাপিনেস অর্জনের মাধ্যমে শেষ হবে। তো আমাদের ইংল্যান্ডের যে কমেডি অফ ম্যানার্স বলতে যেগুলো বোঝায়, সব এই রেস্টোরেশন যুগে রচিত হয়েছিল, তাতেও কিন্তু এই জিনিসটাই পাওয়া যায়। এবং তোমরা কমেডি অফ ম্যানার্সের এক্সাম্পল কিন্তু আগেও পাও। তার মধ্যে ওই যে বেন জনসন, মনে আছে? তোমরা তো পড়েছো গল্পনি, তো কমেডি অফ ম্যানার্স। তো
এর সঙ্গে আরেকটু যুক্তি দিয়ে দিবা যে এই প্লেতে ম্যানার এবং ইন্ট্রিগের উপস্থিতি পাওয়া যায়। এভাবে লিখে দিলাম, The way of the world can be called a brilliant example of restoration comedy of manners, as it promotes the picture of manners, it promotes the picture of intrigues. কেমন? তো এই যে কথাগুলো বললাম, এগুলো তোমরা রেস্টোরেশন কমিটি এই কোয়েশ্চেনটা যদি আসে তাহলে খুব সুন্দর মতো দিতে পারো, আর যদি ম্যারেজ নিয়ে কোয়েশ্চেন আসে সেখানে তোমরা এটা দিতে পারো, অথবা সেক্ষেত্রে এই কথাগুলো কনক্লুশনে দিয়ে দিতে পারো। কেমন? চলো তো আমরা পরের স্লাইডে চলে যাই। তাহলে ওই যে ম্যারেজ নিয়ে প্রশ্ন পড়বো, আমাদের প্রশ্ন তো দুটো ইম্পর্টেন্ট না, একটা হচ্ছে কি নিয়ে, একটা হচ্ছে রেস্টোরেশন কমিটি নিয়ে, আর একটা হচ্ছে কি নিয়ে, প্রভিসো সিন নিয়ে। তো প্রভিসো সিন যদি প্রশ্নটা আসে, তুমি ধরে নাও এই কথাগুলো দিয়ে তুমি ইন্ট্রোডাকশন সাজাবা। মানে প্লের আয়নায় বিয়েটা কেমন সেটা তো দেখবোই, সঙ্গে দেখবো যে ওই যুগের মানুষের চোখে বিয়েটা কেমন ছিল, ওই সময়কার নগর ইংল্যান্ডে, লন্ডনে বা শহরতলিতে বিয়ের ব্যাপারে মানুষের ভিউ কেমন ছিল। এই চারটা কথা সুন্দর করে লিখে দিবা। এক সেন্টেন্সও লিখতে পারো, 4 সেন্টেন্সও লিখতে পারো, ছোট ছোট সিম্পল সেন্টেন্স বানাবে। আর যদি এক সেন্টেন্স বানাও খুব বেশি টাফ করবে না, লিখবে যে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট অফ গ্রেট। আচ্ছা বলো তো আমরা বিয়ে বলতে কি বুঝি? বিয়ে বলতে বুঝি মানে ভালোবাসার একটা বন্ধন, ভালোবাসার একটা সামাজিক বন্ধন, কিন্তু ওই সময়কালে মানুষের কাছে বিয়েটা কেমন ছিল? একটা কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট। বেশ ভালো আর্গুমেন্ট। কন্ট্রাকচুয়াল আর্গুমেন্ট মানে চুক্তিতে পৌঁছবো কি পৌঁছবো না, পৌঁছবো কি পৌঁছবো না, হ্যাঁ এরকম। আর গ্রিড, সেখানে মস্ত বড় একটা অঙ্ক থাকে কি গ্রিড। তো আমরা পেয়ে গেলাম, লিখে দিবা এই প্লের শুরুতে যে the way of the world was composed during restoration period in which marriage was taken as a contractual argument, as a matter of contractual argument and grade। লিখে দিলে এরপরে লিখবে, লিখতে পারো এভাবে, in the light of the age অথবা in the light of this very play we can see that marriage is a battlefield of wits, not of emotions। আমরা এই প্লে শুরু থেকে শেষে দেখি কি মিলামেনকে কাকে বিয়ে দিবে সেটা নিয়ে বুদ্ধির খেলা খেলছেন কে? লেডি উইশফোর্ড। অপরদিকে বুদ্ধির প্রতিপক্ষকে আমাদের মিরাবেল, তাই না? আবার মিস্টার ফিনল তিনি বিয়ে করেছেন মিসেস ফিনলকে, মিসেস ফিনলকে এখন তার ভালো লাগে না, এখন তিনি মারুডের সঙ্গে প্রেম করছেন। আবার মারুডের সঙ্গে বুদ্ধি করছেন যে তিনি মিসেস ফিনলকে ছেড়ে ছুড়ে দিয়ে জায়গা জমি লুটে নিয়ে তিনি চলে যাবেন। হ্যাঁ, ওদিকে লেডি উইশফোর্ডকে বিয়ের ছল দেখিয়ে বোকা বানাচ্ছে মিরাবেল। কেমন? তো সব মিলিয়ে এই প্লেতে আমরা বিয়ে নামক যে ঘটনাগুলো দেখি, যতগুলো বিয়ে দেখি, মিস্টার ফিনল, মিসেস ফিনল, তারপরে বিয়ের উদ্যোগ দেখি কি কি। বিয়ের উদ্যোগ হচ্ছে মারুডকে বিয়ে করতে চায় মিস্টার ফিনল, আবার মিরাবেল বিয়ে করতে চায় মিলামেনকে, আবার লেডি উইশফোর্ড সে বিয়ের জন্য পাগল, তার এই ভুল বিয়ের ফাঁদে ফেলতে চায় মিরাবেল। তো যতগুলো বিয়ে, প্রত্যেকটা বিয়ে হচ্ছে বুদ্ধির খেলা, মানে ইমোশনের খেলা না। আমরা বিয়ে বলতে যেটা বুঝি যে প্রজাপতি, হ্যাঁ প্রকৃষ্ট জয়াপতি, তো সেটা কিন্তু এখানে নাই। এখানে কিন্তু ইমোশনের যে আলটিমেট লেভেলে পৌঁছা সেটা কিন্তু এখানে নাই। ইমোশনের পূর্ণতা, লাভের পূর্ণতা সেটা নাই এখানে। অ্যাবসলিউটলি ব্যাটেল অফ উইটস এন্ড নট অফ ইমোশনস। ইমোশনের কোনো পাত্তাও নাই। তোমাদের ওই উক্তিটা এখানে মনে করতে হবে, আমি সামনে বলে দেবো, সামনে একটা স্লাইডে সামনে আসছি। মিরাবেলের একটা উক্তি আছে। আসো এরপরে কি আমরা বিয়েটাকে আরো যদি ভালো মতো বলতে পারি যে এই যুগটাতে, এই রেস্টোরেশন যুগটাতে বিয়ে ছিল ব্যাটল অফ সেক্সেস, পুরুষ নারীর মধ্যে দ্বন্দ্বের একটা বিষয়, একজন পাল্লাপাল্লি, যেটা হ্যাঁ কে কাকে বোকা বানাতে পারে, কে কার উপরে ডোমিনেন্স আরোপ করতে পারে, মানে একদম পাল্টাপাল্টি। এটাকে থিওরিস্টরা এটা নাম দিয়েছেন সেক্সুয়াল অ্যান্টাগনিজম, লিঙ্গ বিদ্বেষ। একে অপরের প্রতি বিদ্বেষ প্রকাশের একটা মাধ্যম ছিল বিয়েটা, কে কাকে বোকা বানাতে পারে, এরকম একটা খেলা। এরপরে বিয়ের মধ্যে আমরা একটা সেন্স এই যুগে দেখতে পাবো, শুধু এই প্লেতে না, এই যুগের বিয়েগুলোতে, এভারেজ বিয়েগুলোতে আমরা দেখতে পাবো সেন্স অফ কনফিউশন অ্যান্ড ডিসিপশন। এই জিনিসটা মাথায় শুধুই লেগে থাকে যে আমি ওকে বোকা বানাতে পারলাম তো, আবার যে বিয়ে করে সে ভাবছে আমি বিয়ে বোকা হলাম না তো, আমি কি বোকা হলাম নাকি বোকা বানালাম। সেন্স অফ কনফিউশন অ্যান্ড ডিসিপশন। তাহলে এই কথাগুলো দিয়ে তুমি একটা সেন্টেন্স বানাও বা 4টা সেন্টেন্স বানাও। কেমন? আশা করছি তোমরা ছোট ছোট সিম্পল সেন্টেন্স দিয়ে এই ম্যারেজের কোয়েশ্চেনটা বা প্রফেশনের কোয়েশ্চেনটা সাজাতে পারবে। চলো পরবর্তীতে চলে যাই। আসলো রেস্টোরেশন কমিটির প্রশ্ন। তো রেস্টোরেশন কমিটির প্রশ্ন আসলে প্রথমে লিখবা, সঙ্গে এত সকালে যাওয়ার দরকার নেই, আগে জেনে রাখো এটা কি জিনিস। রেস্টোরেশন নামটা তো জেনেছো, কমেডি, কমেডি জানো, মিলনাত্মক নাটক যেটা, তাই না, প্রহসন। তাহলে রেস্টোরেশন কমেডি বলতে আমরা কি বুঝি? রেস্টোরেশন কমেডি ইজ এ ফর্ম অফ কমেডি দ্যাট এনকম্পাসেস দ্য ইংলিশ টাইমলাইন ফ্রম 1660 to 1710। আগে বলেছি
রেস্টোরেশন কমিটির টাইম হচ্ছে 1660 থেকে 1710। এরপরে কি লিখবা? কন্টেইন দ্য ডিসপোজিশন অফ রিওপেনিং আফটার 18 ইয়ার্স। একটু কথা বলে রাখি, ওই যে মনে আছে পিউরিটানরা, তারা কিন্তু খুব কাঠখোট্টা ছিল, তারা নাটক অফ করে দিয়েছিল। পিউরিটান শাসকরা তারা খুব মানে উগ্র ধর্মবাদী ছিল। এরপরে চার্লস আসলেন, জনগণ তাকে মানে আগে মারা পড়া রাজা তার ছেলেকে আদর করে নিয়ে আসলো। তিনি বললেন যে সব থিয়েটার ওপেনে চলবে, নাটকের বিষয়বস্তুর কোনো ব্যাপার নাই, তোমাদের ল্যাঙ্গুয়েজে সেক্সুয়াল ভালগারিটি আসলে কোনো সমস্যা নাই। এতে কি হয়েছে, এই রেস্টোরেশন কমিটিটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাচ্ছিল, রাষ্ট্রীয় প্যাট্রোনাইজিং, স্টেট প্যাট্রোনাইজিং পাচ্ছিল। অতএব এই সময়কার প্লের মধ্যে আমরা রিওপেনিং এর একটা মেজাজ বা চেতনা পাবো। তার মানে অবাধ, মুক্ত, উন্মুক্ত, উশৃঙ্খল, বাঁধন হারা একটা চেতনা আমরা এই রেজিস্ট্রেশন কমিটির মধ্যে দেখতে পাই। এরপরে কি পাবো? অ্যাড্রেস দ্য অডিয়েন্সেস অফ ডাইভার্স ক্লাসেস। হ্যাঁ, এর আগ পর্যন্ত নাটক হতো বড়লোকদের দরবারে। তোমরা শেক্সপিয়ারের প্লেগুলো ছাড়া, এই শেক্সপিয়ারের প্লেগুলো ছাড়া এর আগে যত প্লেগুলো, সেখানে দেবা চরিত্রগুলো সব হায়ার ক্লাস। শেক্সপিয়ার কিন্তু আমাদের রেনেসাঁ পিরিয়ডে কিছু এভারেজ ক্লাসের চরিত্র ইনক্লুড করেছেন, তাও নিজের চরিত্রগুলো কিন্তু হায়ার ক্লাসে। কিন্তু এই যুগে যেটা হলো, চরিত্রগুলোর দর্শক এবং চরিত্রগুলোর বিষয়বস্তু, চরিত্রগুলোর দর্শক বা প্লেগুলোর দর্শক এবং চরিত্রগুলো সব হয়ে গেল একদম কমন শ্রেণীর, তুমি আমি সে, এরকম আমরাই জানো চরিত্র। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা তোমরা ভুল করবে না, যে রেস্টোরেশন যুগের এই যে প্লেটা, যেমন এই প্লেটায় কি মোরালিটি শিক্ষা দেওয়া হয়েছে? না, তুমি মোরালিটি যা বোঝা বুঝে নাও, কিন্তু তোমাকে ইম্পোজ করে দেওয়া হচ্ছে না। তো লিখবা রেস্টোরেশন কমেডি ডিড নট ফোকাস মোরালিটি, ইট রেদার ওয়ার্কড আউট অন ক্যারেক্টার অ্যান্ড কন্ট্যাক্ট। তাহলে এভাবে লিখবা সংখ্যাটা, তারপরে তাহলে আসো আমরা লিখবো রেস্টোরেশন কমেডি ইজ এ ফর্ম অফ কমেডি দ্যাট ওয়াজ বিং কম্পোজড ইন ইংল্যান্ড ডিউরিং রেস্টোরেশন পিরিয়ড. It contains all the features of comedy of manners. It encompasses the English timeline from 1616 to 1710. It contains the disposition of reopening after 18 years. It addressed the audiences of diverse classes. And it did not focus morality, worked out on character and conduct. But worked out on character and conduct. তাহলে তোমার রেস্টোরেশন কমিটির উপরে একটা ছোট রচনাও হয়ে গেল এবং সংজ্ঞাটাও দাঁড়িয়ে গেল। এবার আসো আমাদের মূল প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা আমরা কিভাবে সাজাবো আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমি নেক্সট ক্লাসে এলাবোরেট আলোচনা করার চেষ্টা করব। আসো, প্রথম কথা হচ্ছে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড। সোশ্যাল ব্যাকগ্রাউন্ডে আমি গোড়ায় যে কথাগুলো বলেছি না, এই দেখো, এই কথাগুলো কিন্তু নিয়ে আসবা তোমরা। এই যে কথাগুলো বললাম যে 17 শতকের শেষ ভাগে ইংল্যান্ডের মোনার্কিতে একটা চেঞ্জ আসে। চার্লস ফ্রান্স থেকে উনি আবার ইংল্যান্ডে এসে রাজত্বের সূচনা করেন। কেমন, উনি এসে ড্রামাকে উন্মুক্ত করে দেন, এতে ড্রামা নতুন প্রাণ খুঁজে পায়। এটাকে রেনেসাঁ অফ ড্রামা, রেনেসাঁ অফ ইংলিশ থিয়েটার বলা যেতে পারে। এবং এই সময়কার ইংল্যান্ডের নগরায়ন শুরু হয়, কেননা এটা শিল্প বিপ্লবের কাছাকাছি সময়। অতএব মানুষের জীবন ফাস্ট হতে লাগলো, মানুষ ইন্ডিভিজুয়ালিজমে দীক্ষিত হলো, মানুষের মধ্যে মাস্টারির জন্য চেতনা বা শ্রেষ্ঠত্ব অর্জনের চেতনা জেগে উঠলো, মানুষের মধ্যে নতুন ম্যানার এবং নতুন ইন্ট্রিক। যত নগর সভ্যতা বাড়বে তত কি হবে, মানুষের মধ্যে জটিলতা বাড়বে, ইন্ট্রিক বাড়বে, হ্যাঁ, ম্যানার বাড়বে, নতুন নতুন ট্রেন্ড চালু হবে, হ্যাঁ, নতুন নতুন ড্রেস, ধারা, ট্রেন্ড, ফ্যাশন, এগুলো চালু হবে। তো এগুলো লিখে দিবা। এই কথাগুলোই কিন্তু তুমি সেন্টেন্স আকারে লিখে দিবা। তাহলে কিভাবে লিখবো আমরা? আসো, তাহলে আমরা এখন আমাদের কথাগুলো সাজিয়ে ফেলি। চলো, তাহলে লিখবো সোশ্যাল ব্যাকগ্রাউন্ড। লিখবা দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড encompasses or contains a social background which is of late 17th century. We know this period was the period in which England was ruled by Charles II, who revived English monarchy after a cruel and harsh ruling period by the Puritan rulers, which was of 12 years. We know Charles II revived English drama in full swing with a new wave, and then England was experiencing a newer urban life. So all this gave the way of the world a new lifestyle and a new or a refreshed monarchy. This is the very social background, and we know ওই যে কথাগুলো
ইন রিস্টোরেশন ইংল্যান্ড কি বলছিলাম জানো, people was having or developing individualism and they were trying to have plight for mastery. They were developing their own manners, they were developing the sense of ethics as well. Okay, এরপরে লিখবো আমরা পিপলস বিহেভিয়ার ইন ড্রামেটিক ফর্ম। আমরা সোশ্যাল ব্যাকগ্রাউন্ডটা কিভাবে লিখবো বুঝতে পেরেছি। এরপর লিখবা পিপলস বিহেভিয়ার ইন ড্রামেটিক ফর্ম। কেমন, এই যুগের মানুষগুলো সম্পর্কে দুটো কথা জেনে রাখো, তাদের মধ্যে ফইবল আছে এবং ফলি আছে, FYBL, ফইবল অ্যান্ড ফলিস। আর একটা জিনিস কি, দে হ্যাড ট্রিফল ম্যানার, দে হ্যাড ইনারলি, তাদের মধ্যে অগভীর ব্যক্তিত্ব ছিল, দে হ্যাড ট্রিফল ম্যানার বাট ফেমিং অফ বিইং উইটি, তারা জ্ঞানীর ভান করতো। দেখবা এখানকার যে ছোট লোক চরিত্রগুলো তারাও কিন্তু খুব পাকা পাকা কথা বলে, হ্যাঁ, ওই যে উইটুট, এই যে পেটিউল্যান্ড, তারাও বেশ পাকা পাকা রোম্যান্টিক কথা বলে। তো লিখবা যে পিপলস বিহেভিয়ার ইন ড্রামেটিক ফর্ম। লিখবা উই নো, আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে ওয়ে অফ দ্য ওয়ার্ল্ডকে একটা পারফেক্ট রেস্টোরেশন কমিটি হিসেবে প্রমাণ করা। লিখবা ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড পিপলস বিহেভিয়ার আর ইন ড্রামেটিক ফর্ম। এটার মধ্যে একটা কথা আছে যে এর আগে কিন্তু ড্রামার ন্যারেশনগুলো ছিল পোয়েটিক ফর্মে, এই কিন্তু ড্রামেটিক ফর্মে বা প্রোজ ফর্মে, এটাও লিখে দিতে পারো যে প্রোজ ফর্মে আমরা ডায়ালগ পেতে থাকি। And the characters that behave in this play are apparently in witty form, but they are devoid of intellect inside. They are trifle actually, phapa. And they very often contains the symptom of foible and follies. As this wonderful feature has been transmitted, has been portrayed, has been depicted in this play, it can be taken as a good example of restoration comedy. এরপর তোমরা তোমাদের সুন্দর কথাগুলো বসিয়ে দিবা, কিন্তু স্পিরিট রাখবা। এটা সেকেন্ড পয়েন্টে তুমি এই কথাটা ফুটাবা যে পিপলস বিহেভিয়ারের মধ্যেও কিন্তু রেনেসাঁস মানে রেস্টোরেশন স্পিরিট পাওয়া যাচ্ছে। থার্ড, আউটওয়ার্ডলি ব্রিলিয়ান্ট বাট ল্যাকিং ডেপথ। আমি এই কথাটা কিছুক্ষণ আগেও বলেছি যে the characters of this very play apparently display brilliance, but they possess enough lack in the depth of their characters. এটা কিভাবে লিখবা, use of repartee basically found in each and every character. use of repartee বানানটা লিখে রাখো, REPARTEE। দেখবা এখানকার ক্যারেক্টারগুলো তারা ঝটপট উত্তর দিয়ে ফেলে, যে কোনো প্রশ্ন হওয়ার আগে উত্তর দিয়ে ফেলে, তাদের মধ্যে মেডিটেট করার টেন্ডেন্সি কম। সো দ্য ম্যাটার ইজ দ্যাট দ্য ক্যারেক্টার্স ইন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড apparently reflects brilliance, but they possesses enough lack of intellect in their inner faculty. কেমন? এরপরে আরেকটা কথা লিখে দিতে পারো যে intensity of emotion or intensity of tragic emotion is not availably found in the characters of this play. Clear? তো ইন্টেন্সিটি যেহেতু নাই তাহলে কি আসে, লিখে দিবা শ্যালোনেস, ভালগারিটি, অবসিন এলিমেন্টস, এগুলো লিখে দিবা। শ্যালোনেস, ভালগারিটি, অবসিন এলিমেন্টস আর অ্যাভেলেবলি ফাউন্ড ইন দ্য ক্যারেক্টার্স। এরপরে আসে আমাদের কোন প্রশ্নটা, উইট অ্যান্ড মুড অফ স্যাটায়ার অ্যান্ড আইরনি। ইউজ অফ উইট অ্যান্ড মুড অফ স্যাটায়ার অ্যান্ড আইরনি, এই কথাটা কিন্তু কমন যে রেস্টোরেশন পিরিয়ডে স্যাটায়ারটা খুব জনপ্রিয়, এই যুগে লিটারেচারে স্যাটায়ারটা খুব জনপ্রিয়। তাহলে জ্ঞানের ব্যবহার করা হতো এবং মুডটা ছিল স্যাটায়ার এবং আইরনির। তাহলে সেটা কিভাবে আমি জাস্টিফাই করবো, আসো তোমরা দেখো এই যে পাঁচটা সিনে, আসো যে পাঁচটা সিন এবং পাঁচটা এক, প্রত্যেকটা শুরু থেকে শেষ অবধি আমরা যে চরিত্রগুলোর প্রয়োগ পাই সেখানে আমরা দেখি কি, সেখানে বুদ্ধির প্রশংসা করা হচ্ছে এবং বুদ্ধির মহিমা প্রকাশ করা হচ্ছে। প্রথমেই কিন্তু আমাদের মিরাবেল তিনি কি করেছেন, তিনি বুদ্ধির খেলা খেলছেন এবং সেই বুদ্ধিটা সফল হলো কিনা এটা নিয়ে তিনি বেশ টেন্স। আর তারও আগে যদি তুমি যাও আমরা দেখি যে দাবা খেলা চলছে, দুটো চরিত্রের মধ্যে দাবা খেলা চলছে। কে
মিরাবেল এবং ফেইনলের মধ্যে। তো তুমি এই চেসটাকে একটা ইনস্ট্যান্স অফ উইট ধরে নিতে পারো। তারপরে মিরাবেল একটা বিয়ের সেটিং খেলেছে, তার বাড়ির কাজের লোক এবং আমাদের লেডি উইশফোর্টের বাড়ির কাজের লোক, এই যে বিয়ের একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, এটা একটা অ্যারেঞ্জমেন্ট অফ উইট বলতে পারো। তারপরে বিয়েটা সফল হতে যাচ্ছিল এবং সফল হতে গিয়ে হয়নি, সেখানে মারুড একটা পাল্টা বুদ্ধির চাল চেলে আবার লেডি উইশফোর্ডকে জানিয়ে দিয়েছে যে আপনাকে নিয়ে কিন্তু খেলা হচ্ছে। এখানে আমরা আরেকটা বুদ্ধি পাই। শেষমেশ ফেইনলের যে বুদ্ধিটা এবং আমাদের মিরাবেলের বুদ্ধির মধ্যে যে পাল্টাপাল্টি চলছে, এখানে কিন্তু আমরা উইটের খেলা দেখতে পাই। এবং লাস্টলি আমরা দেখতে পাই এক পক্ষ জয়ী হয়, এক পক্ষ পরাজিত হয়, তখনও কিন্তু উইট শেষ হয়ে যায় না, তখন কিন্তু আবার আমাদের মিলামেন সে উইটের খেলা খেলে প্রফেসর সিনে গিয়ে। কেমন? তাহলে প্রত্যেক জায়গায় ইউজ অফ উইট দেখতে পাই। তাহলে লিখবা উইটস আর অ্যাভেইলেবলি অ্যারেঞ্জড or transplanted in several stages of this play, right from the chess playing of Mirabell and Fainall to the professor scene of Mirabell and Milamen. Wit is availably, abundantly used, and in each and every corner of the play we get use of abundant satires and ironies. Satire and irony কি? মানে এখানে আমরা কোন কোন চরিত্রকে নিয়ে আসতে পারবো? তুমি এখানে উইটউডকে নিয়ে আসতে পারো। উইটউড মনে আছে? উইটউড, পিটিউলেন, এই চরিত্রগুলো তারা যে খুব পরিপক্ক কথা বলে, এই ডায়ালগগুলো তোমরা এখানে দিয়ে দিতে পারো, দিয়ে একটা ইনস্ট্যান্স দিয়ে দিতে পারো। এরপরে তোমাদের আমি শুরুতে বলি নাই যেটা, দেখো মিরাবেল এবং মিলামেন্ট যখন বিয়ের আন্ডারস্ট্যান্ডিং এ পৌঁছেছে, খেয়াল করো, এটা আমরা কিন্তু ভবিষ্যৎ কথাটা দেবো, এখানেও দিতে পারো। ডায়ালগটা খুঁজে নিও তোমরা, লেখো লাইনটা, ইউ শুড হ্যাভ জাস্ট সো মাচ ডিসগাস্ট ফর ইউর হাজব্যান্ড as may be sufficient to make you relish your lover. তোমার হাজব্যান্ডের প্রতি তোমার অতখানি বিতৃষ্ণা থাকা উচিত যাতে করে তোমার প্রেমিক সত্তা, হাজব্যান্ডের মধ্যে যে প্রেমিক সত্তা, সোজা কথা প্রেমিকের প্রতি তোমার সুস্বাদ অবশিষ্ট থাকে। তো দেখো, এই যে হাজব্যান্ড এবং লাভার, এই দুটো সত্তার মধ্যে আবেগ এবং রুচির কিভাবে বিন্যাস করবে, এই ডায়ালগটার মধ্যে আমরা দেখতে পাই। তো সর্বত্র আমরা কি পাই? বুদ্ধির তরবারি খেলা পাই, ইমোশনের অ্যাবান্ডেন্স পাই না। এরপরে দেখবো যে পারসুইট অফ সেক্সুয়াল প্লেজার এন্ড মানি। তো লিখবা রাইট ফ্রম দ্য বিগিনিং অফ দ্য প্লে। আমরা প্রথমেই দেখি নাম হচ্ছে মিসেস ফেইনল, এবং এই কথাটা প্রচলিত, মিসেস ফেইনল তিনি যে প্রেগন্যান্ট হয়েছেন সেখানে নাকি মিরাবেলের হাত আছে। দেখো, আবার নাম মিসেস ফেইনল, তিনি কিন্তু প্ল্যান করছেন, সহযোগিতা করছেন কাকে? মিরাবেলকে। তিনি কিন্তু প্রমোট করছেন মিরাবেলকে। আবার মিসেস মারুড, তিনি কিন্তু ফেইনলের সঙ্গে বুদ্ধি করছেন কিভাবে মিসেস ফেইনলকে বোকা বানানো যায়। কেমন? তো আমরা দুটো চরিত্রকে আমরা একদম ফ্ল্যাট চরিত্র বলে, মানে আদর্শ চরিত্র বলে ধরতে পারি, মিরাবেল এবং মিলামেন। এর বাইরে এদের মধ্যে কিছুটা ইন্টেলেক্ট এবং একদম বটম লেয়ার ইমোশনের উপস্থিতি পাই, কিন্তু এভারেজ চরিত্রগুলোর মধ্যে আমরা কি পাই? সেক্সুয়াল প্লেজার এবং মানি। আমরা লেডি উইশফোর্ডকে কি বাদ দেবো এখানে? লেডি উইশফোর্ড, তার মধ্যে তো সেক্সুয়াল প্লেজার এবং মানি এর দুইয়ের উপস্থিতি আছে। তো আমরা লিখবো যে রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য প্লে টু দ্য এন্ড উই গেট অ্যাবান্ডেন্ট ফাইটিং, huge fighting after huge searching, huge plight after sexual pleasure and money. Mrs. Fainall, Mrs. Marwood, Fainall, Mirabell, Milamen, and even Lady Wishford all are searching after sexual pleasure, and they are always having fight over apple of discord. তাদের প্রত্যেকের ওই যে মিলামেন্টের ওই যে নির্দিষ্ট অঙ্কের যে পাউন্ডের টাকাটা, এটা কে লাভ করবে, এটা নিয়ে প্রথম থেকে কিন্তু মিরাবেল এবং ইয়ার মধ্যে ফাইট চলছে, লেডি উইশফোর্ডের মধ্যে ফাইট চলছে। তো এই 3-4টা ইভেন্টকে ঠুকে দিয়ে তোমরা লিখে দিবা যে পারসুইট অফ সেক্সুয়াল প্লেজার and money is the beginning event, is the beginning aspect of the play, and the aspect of denouement of the play is also these two items. এরপরে তোমরা রেখে দিতে পারো। আশা করি এরপরে তোমরা কনক্লুশনে বাকি কথা দিবে, কনক্লুশনে কিভাবে সাজাবা বলে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে থিম অফ লাভ এন্ড ম্যারেজ যে কথাটা লিখবা, যে এই প্লে আমরা তো প্রফেসর সিনে যাব, তার আগে এই প্লেতে লাভ এন্ড ম্যারেজ নিয়ে কিভাবে কথা বলা হয়েছে প্রথমে লিখবা, ইন দিস ভেরি প্লে লাভ ইজ এ গেম অফ লাভ, ম্যারেজ ইজ এ গেম অফ লাভ, অ্যান্ড ম্যারেজ ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট হুইচ ইজ ভেরি উইটি অ্যান্ড রেকিশ ড্রাইভ। পুরো প্লেতে লাভ বা ম্যারেজ এটা কোনো ইমোশনের আউটবাস্ট না, এটা হচ্ছে খুব বুদ্ধির তরবারি খেলা এবং খুব লাম্পট্যের খেলা।
আমরা কি মিরাবেলকে লম্পট বলবো না? মিরাবেলের মধ্যে লম্পটের উদাহরণ নাই? তারপরে আমরা ভেইনল বলো, তারপরে মিসেস ফেইনল বলো, মিসেস মারুফ বলো, আমরা সবার মধ্যেই কিন্তু দেখবো যে লাভ এবং ম্যারেজের জায়গায় তাদের ভূমিকাটা হচ্ছে উইটি এবং র্যাকিশ, নট ইমোশনাল। এরপরে রিফ্লেকশন অফ সাইনিসিজম, শিল্প সাহিত্যের প্রতি বিতৃষ্ণা। আমরা এখানে শিল্প সাহিত্যের প্রতি অগাধ যে যেখানে লাভ আছে, যেখানে ম্যারেজ আছে, সেখানে শিল্প সাহিত্যের প্রতি ঝোঁক থাকবে, কিন্তু না, এখানে সেটা নাই। এখানে আমরা কি পাই? ওই যে একটা কেবাল নাইট, সেখানে মহিলারা পরস্পরের দোষ বলে, কুৎসা বলে, এরকম কিছু কালচারাল ইভেন্ট পাই। সেখানে পার্টি হচ্ছে, কিন্তু পার্টিতে কি হচ্ছে? পার্টিতে চেস খেলা হচ্ছে, কে কিভাবে কাকে বোকা বানাবে, কে কাকে বুড়ো বয়সে বিয়ের লোভ দেখিয়ে বোকা বানাবে, এই জিনিসগুলো দেখতে পাই। আর ম্যানিপুলেশন অ্যান্ড হান্টিং, প্রত্যেকটা বিয়েতে এই যে রিফ্লেকশন অফ সাইনিসিজম, বুঝতে পেরেছ যে বিয়ে করবে, নায়িকা তার পছন্দ, নায়িকার নির্দিষ্ট গুণ পছন্দ, তার জন্য সে বিরহ কাতর, এমন কিছু না। এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে কিভাবে শিল্প সাহিত্যকে এড়িয়ে কিভাবে লোভটাকে চরিতার্থ করবে, সেই জিনিসটা বিয়েতে পাই। এরপরে ম্যানিপুলেশন অ্যান্ড হান্টিং, এখানে আমরা দেখতে পাই যে কে কিভাবে বুদ্ধিটা ভালো করতে পারে, বুদ্ধির খেলা ভালো খেলতে পারে, কে কিভাবে কাকে স্বীকার করতে পারে। এবং লাস্টলি মিলামেন, সে দেখছে যে আমি স্বীকার হচ্ছি না, তো এটা সে এনশিওর করার জন্য কি করছে? সে আবার প্রফেসর সিনের নাম লিখিয়েছে। হ্যাঁ, সে প্রফেসর সিনটা তৈরি করে তারপর মিরাবেলের কাছ থেকে সে পাকা অ্যাসিওরেন্স নিয়ে নিল। লাস্টলি আমরা যে বড় প্রশ্নটা সাজাবো, এখানে আসো অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ এগ্রিমেন্ট। কথাগুলো বলি, একটু নোট করে নাও। লিখবা, দ্য প্রফেসর সিন ইন দ্য প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড ইজ আ ওয়ান্ডারফুল অ্যারেঞ্জমেন্ট অফ এগ্রিমেন্ট। Earlier to this, we don't get any instance of light, or we don't get any ray of light, but this is the very episode of the play in which we get the instance of an agreement. We get here the indication that two characters or two lovers can be in a harmonious understanding. এভাবে লিখে দিবা। আমরা এই স্টেজে এসে বুঝতে পারি যে একটি প্রেমিক যুগলের মধ্যে, প্রেমিক প্রেমিকা জুটির মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং হলেও হতে পারে। এরপরে লিখবো, in this very play we get the taste of your comedy and brilliant wit. Earlier to this, our assessment was that the characters of this play are haphazardly searching for money and sexual pleasure, but this is the very stage when we get brilliant wit of a bride and a groom. Then we get pure comedy here. It is because two persons who are going to marry each other are settling their upcoming days or functions of upcoming days. It's obviously an aspect of pure comedy. এরপরে লিখে দিবা প্রেজেন্টেশন অফ আন আইডিয়াল পেয়ার। হ্যাঁ, কোথাকার প্রেজেন্টেশন? মানে এই যুগের আয়নায়, ইন দ্য লাইট অথবা ইন দ্য ক্যানভাস অফ রেস্টোরেশন পিরিয়ড, মিরাবেল মিলামেন couple, the couple Mirabel and Milamen can be taken as a ideal pair because they are going to be settled in a marital understanding, in a matrimonial ceremony in which they are presenting their desires, their tensions, their arguments in a very splendid way. এই কথাগুলো লিখে তারপর তোমার যদি কিছু উক্তি, কিছু সাইটেশন যদি দাও, তাহলে আরো সুন্দর হবে। এরপর লিখবা কমিটমেন্ট অ্যান্ড লয়ালিটি। কমিটমেন্ট অ্যান্ড লয়ালিটি কি? This very stage gives us the sense that even after all these follies, all this shallowness of emotion, greed, we can have commitment and loyalty. Because in Professor Sin, Mirabel and Milamen get agreed. It contains the agreement, it contains the indication that they may be loyal to each other and they may be attached in a powerful bondage of commitment. আর লাস্টে লিখবা, যতই প্রফেসর সিনের প্রশংসা করি, এটা খারাপ কথা লিখে দিতে হবে, মানে অপ্রশংসা করে দিতে হবে। সেটা হচ্ছে কি, however, whatever the justification is, we are to admit the very truth that Professor Sin is obviously an instance of degradation of conjugal relations in Restoration England, in Restoration period London. It is because the characters are searching after marriage, and on that very time, marriage was key. Marriage কি মনে আছে তো? ম্যারেজের কনসেপ্টটা কি ছিল ওই সময়ে? এই যে এটা দেখো,
Marriage was a matter like a game of love. It was a very witty and a rakish drive. It was a reflection of cynicism, and it was a way of manipulation and hunting. So, this provincial scene endorses the truth that contemporary England or the Restoration England was not a good time for having a happy conjugal life. So, this scene endorses that very truth again. তো আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরগুলোতে এই কথাগুলো তোমরা স্যার এই যে কথাটা ফ্রেজের মধ্যে ঢুকালেই তুমি কিন্তু স্পিরিট পাবে। এটা তোমার কিওয়ার্ড, কেমন? এই কিওয়ার্ডটা তোমার বাতিঘর, এটা তোমাকে কিছু ল্যাঙ্গুয়েজ দিবে। প্রত্যেক প্যারার মধ্যে এই কিওয়ার্ডটা ঢুকিয়ে নিলে তুমি ওটার দিকে তাকালে তোমার মাথায় কিছু ল্যাঙ্গুয়েজ অটো চলে আসবে, কেমন? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক লম্বা সময় কথা বললাম। চলো, এরপর তোমাদের যদি আজকের এই পড়ার উপরে কোনো প্রশ্ন থাকে তোমরা নির্দ্বিধায় কমেন্ট বক্সে প্রশ্ন করো, আমি সানন্দে তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। অল দ্য ভেরি বেস্ট।